চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যেই নির্বাচন হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন। রিকশা চালক থেকে পথচারী, শ্রমিক কিংবা দিনমজুর সবার সাথে এক কাতারে ইফতার করলেন নাহিদ সার্জিস হাসনাতরা। রাজধানীর বাংলা মোটরে তাদের সাথে ইফতারে অংশ নিতে পেরে অনেকেই চোখেই ছিল আনন্দাশ্রু। ভারতের মোদী সরকারের প্রতি কি পরিমাণ ঘৃণা জমেছে দিকে দিকে তার আরেক জলজ্যান্ত দৃষ্টান্ত দেখা গেল লন্ডনে। এবার ব্রিটেন সফরে হামলার শিকার হলেন খোদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে নরেন্দ্র মোদীর প্রশাসনে। লন্ডনের চ্যাথাম হাউসের সামনে জয়শঙ্করের গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। আবরার ফাহাদের যে হত্যাকাণ্ড, সে যে বিচারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমরা এই বিষয়টি ক্যাবিনেটেও উঠেছে, আমরা কথা বলেছি এবং আমাদের আইন উপদেষ্টা তিনি আমাদের প্রধান বিচারপতি সহ আমাদের বিচারালয়ের সাথে কথা বলবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের মূল বিষয়টি জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলো এখন দেখতে পাবেন। তার আগে বলবো, প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যেই নির্বাচন হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন। তবে ভোটে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। দিল্লির সাথে সুসম্পর্কের জন্য ঢাকা আগ্রহী হলেও সংবেদনশীল নানা ইস্যুতে বাংলাদেশ সম্পর্কে ভারত মিথ্যাচার করছে বলে জানান প্রফেসর ইউনূস। চলে আসুন পূর্বাচল ভ্যালিতে। ইতিমধ্যেই নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি NOHS প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে। পূর্বাচল ভ্যালি, এ কনসার্ন অফ সিটি মেড গ্রুপ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকারটি বৃহস্পতিবার প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভারতের সাথে সম্পর্ক সহ নানা ইস্যুতে কথা বলেন প্রধান উপদেষ্টা। We are not an ideal country, an ideal city that suddenly we made. It's a continuum of the country that we inherited, country that was running for many, many years. So it takes time to install that fear and install that discipline to make things happen. We take the collapsed country into order, into some discipline, some kind of policy, some kind of hope. This is what we are trying to do. এ সময় নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে জানিয়ে দেন, ডিসেম্বরকে কেন্দ্র করে নির্বাচন হবে। I made it very clear that if reforms can be done as quickly as we wish, December will be a time that we will hold elections. এ সময় আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে নির্বাচন কমিশনের উপর। They have to decide whether they want to do it. I cannot decide for them. Will you allow them to participate? Who am I to allow them? You're the head of this country. Election Commission will do that. Election Commission decide who participates in election, who doesn't. It's not the Prime Minister who decides. দিল্লি ইস্যুতে ডক্টর ইউনূস বলেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ আগ্রহী, তবে সংবেদনশীল নানা ইস্যুতে বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার করে চলেছে ভারত। Yunus is a terrorist who's taken over the country. Those kind of things happen every day. That is not part of our relationship between India and Bangladesh. This is just destruction. We are distracted, the whole world is distracted from that. So that's what makes it uncomfortable. That doesn't mean our relationship with India has any impact on that. It's an excellent relationship, we continue to do it. They are a good business partner with us. সাক্ষাৎকারে মার্কিন ত্রাণ সহায়তা বন্ধ, মূল্যস্ফীতির মতো বিভিন্ন ইস্যুতে কথা বলেন প্রধান উপদেষ্টা। ভারতের মোদী সরকারের প্রতি কি পরিমাণ ঘৃণা জমেছে দিকে দিকে তার আরেক জলজ্যান্ত দৃষ্টান্ত দেখা গেল লন্ডনে।
এবার ব্রিটেন সফরে হামলার শিকার হলেন খোদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে নরেন্দ্র মোদীর প্রশাসনে। লন্ডনের চ্যাথাম হাউসের সামনে জয়শঙ্করের গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। সেই সঙ্গে ছেঁড়া হয়েছে ভারতের জাতীয় পতাকাও। যদিও ভারত দাবি করছে যুক্তরাজ্যে এস জয়শঙ্করের উপর এই হামলার পেছনে দায়ী খালিস্তানপন্থী গোষ্ঠী। পররাষ্ট্রমন্ত্রীর উপর হামলার এই লজ্জাজনক ঘটনায় ক্ষোভে ফুঁসছে ভারত সরকার। বুধবার রাতে চ্যাথাম হাউসে আলোচনা সভায় যোগ দিতে গিয়েছিলেন এস জয়শঙ্কর। সে সময় খালিস্তানপন্থীরা বাইরে জড়ো হন বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। পুলিশের সামনেই ভারত বিরোধী স্লোগান দিচ্ছিলেন তারা। জয়শঙ্করের বক্তব্য চলার সময় লাউড স্পিকারেও ভারত বিরোধী স্লোগান দিচ্ছিলেন। পরে কর্মসূচি শেষে বেরোনোর সময় বিক্ষোভকারীরা জয়শঙ্করের গাড়ির সামনে পৌঁছে যায়। এ সময় আকস্মিক আক্রমণে কনভয়ের সামনে থাকা ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন তারা। পরে আরও বিক্ষোভকারীরা পররাষ্ট্রমন্ত্রীর কনভয়ের কাছে এসে স্লোগান দিতে শুরু করেন। যুক্তরাজ্যের মতো দেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর উপর এমন হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে নরেন্দ্র মোদীর সরকার। জয়শঙ্করের উপর হামলার এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নরেন্দ্র মোদীর প্রশাসন। ঘটনার পরপরই প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, হামলার ঘটনা বিশ্লেষণ করছেন তারা। বিচ্ছিন্নতাবাদী শক্তির এমন কাজে তীব্র নিন্দাও জানান তিনি। এছাড়াও যুক্তরাজ্য তার কূটনৈতিক দায়বদ্ধতা পুরোপুরি পালন করবে বলেও আশা প্রকাশ করেছে ভারত সরকার। তবে বিক্ষোভের সময় পুলিশের টালবাহানা নিয়েও প্রতিক্রিয়া দেখা গেছে। প্রথম দিকে আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ উঠেছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা আবার জয়শঙ্করের মতো ভিভিআইপির নিরাপত্তার ক্ষেত্রে এমন গাফিলতিকে বিপজ্জনক বলে মন্তব্য করছেন। এর আগেও খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীরা বেশ কিছু হামলার ঘটনা ঘটিয়েছে বলেও তথ্য উঠে আসছে। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে ঘৃণাসূচক হামলার শিকার হচ্ছেন ভারতীয়রা। আগ্রাসী বিদেশ নীতিতে অনেক দেশেই গ্রহণযোগ্যতা হারাচ্ছে নরেন্দ্র মোদীর দেশটি। এছাড়াও খালিস্তান আন্দোলনকে ঘিরেও কানাডা, যুক্তরাজ্যের মতো দেশগুলোর সাথে নরেন্দ্র মোদীর সরকারের চলছে টানাপোড়েন। সবশেষ মঙ্গলবারও যুক্তরাষ্ট্রে ট্রাম্পের অঙ্গরাজ্য ফ্লোরিডায় ভারতীয় এক নার্স স্থানীয় এক ব্যক্তির হামলার শিকার হন। এ সময় ভারতীয়রা খারাপ বলে চিৎকার করছিলেন আক্রমণকারী ব্যক্তি। রিকশা চালক থেকে পথচারী, শ্রমিক কিংবা দিনমজুর সবার সাথে এক কাতারে ইফতার করলেন নাহিদ সার্জিস হাসনাতরা। রাজধানীর বাংলা মোটরে তাদের সাথে ইফতারে অংশ নিতে পেরে অনেকেই চোখেই ছিল আনন্দশ্রু। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার। দেশের ইতিহাসে এটা বিরল দৃষ্টান্ত। আমার 54 বছর বয়সে ধনী-দরিদ্র সবাই একসাথে ইফতার করা রাস্তায় বসে। 50 ঊর্ধ্ব মোতালেব কান্নায় ভেঙে পড়েন গণমানুষের ইফতারের আমন্ত্রণে। শৈশব, কৈশোর আর বার্ধক্যের এই কালে এবারই প্রথম কোনো আয়োজনে আমন্ত্রিত তিনি। মানুষের উপর যে নির্যাতন হচ্ছে, আমরা কিন্তু রাস্তা বসার লোক না। আজকে আমরা রাস্তা বসতে হয়েছে। কেন বসছি? কিছু পাইনি। জাতীয় নাগরিক পার্টির এই ইফতার আয়োজনে অংশ নেন তার মতো খেটে খাওয়া মানুষেরা। রিকশা চালক থেকে পথচারী, শ্রমিক কিংবা দিনমজুর সবারই চোখে মুখে ছিল আনন্দের ছাপ। নতুন আয়োজন করছি, দিন দিন ভালোভাবে আল্লাহ যায়। এখন একটা মোটামুটি ভালোই লাগতেছে। তারা দোয়া করি তারা যেন সবসময় দিতে পারে। এরকম একটা ইয়েতে মানে দাওয়াত পায়, খুব ভালো লাগছে। খেটে খাওয়া মানুষগুলোর সাথেই রাস্তায় ইফতারে বসেন নাহিদ সার্জিস হাসনাত সহ দলের নেতাকর্মীরা। নাগরিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় জানিয়ে স্মরণ করিয়ে দেন শেকড়ের কথা। এই যে আমাদের বাবা, চাচা, ভাইদের বয়সী মানুষজনের সাথে বাংলাদেশ বলতে যা বোঝায়, এই যে ফিলিংসটা, ভিতরের অনুভূতিটা, এটা আসলে এখানে পাওয়া যায়। তো দিন শেষে ওই যে মাটির কাছে ফিরে আসা, মানুষের কাছে ফিরে আসা, এই অনুভূতিটা এখানেই পাওয়া যায়।
এর আগে গণমাধ্যমকে দেয়া বক্তব্যে দলের আহ্বায়ক বলেন, এখনো দেশে কাঙ্ক্ষিত আইন শৃঙ্খলার উন্নতি হয়নি। সৌহার্দ্য ও সম্প্রীতি ধরে রাখতে আইন হাতে তুলে না নেয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না এবং শান্তি, সম্প্রীতি এবং সহনশীলতার চর্চাটা আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আসলে করতে হবে এবং সকলে মিলেই আমরা এই সময়টা কাজে লাগাবো যাতে আমাদের দেশের সামনের দিকে সমৃদ্ধিটা হয়। সাধারণের সহযোগিতায় এনসিপির উদ্যোগে এই ইফতার আয়োজন রাজধানীতে চলবে। আবরার ফাহাদের যে হত্যাকাণ্ড, সে যে বিচারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমরা এই বিষয়টি ক্যাবিনেটেও উঠেছে, আমরা কথা বলেছি এবং আমাদের আইন উপদেষ্টা তিনি আমাদের প্রধান বিচারপতি সহ আমাদের বিচারালয়ের সাথে কথা বলবেন যাতে করে এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায় এবং আমরা দ্রুত সময়ের মধ্যে যারা আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের শাস্তি নিশ্চিত করতে পারি। এই বিষয়টি এখনও তদন্তাধীন, এ বিষয়ে বিস্তারিত তথ্য হয়তো পরে জানা যাবে। বিষয়টা আইন মন্ত্রণালয় দেখছে এবং আইন মন্ত্রণালয়ে যথাযোগ্য যারা কর্তৃপক্ষ আছেন বিচারের ক্ষেত্রে, রায়ের ক্ষেত্রে, তাদের সাথে কথা বলবেন এবং এটা এক্সপার্টাইট করার জন্য কাজ করবেন। মাত্র গত মাসেই আমাদের তারুণ্যের উৎসব সারা দেশব্যাপী শেষ হলো। আমি নিশ্চিত কুষ্টিয়াতেও তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কর্মসূচি হয়েছে। কুষ্টিয়াতে আমরা এই স্টেডিয়ামটা আজকে উদ্বোধন করলাম। আমার প্রত্যাশা থাকবে যে কুষ্টিয়াবাসী এটার যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করবে এবং খেলাধুলার সাথে জড়িত যারা আছে, জেলা ক্রীড়া সংস্থা, জেলা প্রশাসন সহ সবাই খেলাধুলাকে প্রমোট করবে, প্রণোদনা দিবে যাতে করে অংশগ্রহণমূলক এবং যথেষ্ট অংশগ্রহণের মাধ্যমে এখানকার খেলাধুলার উন্নতি ঘটায় এবং এখান থেকে আমরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার মতো খেলোয়াড় পাই। দেখুন, এটা একটা ট্রানজিশন পিরিয়ড। পৃথিবীতে কোনো দেশেই বিপ্লবোত্তর পরিস্থিতি খুব যে ভালো থাকে তা নয়। সেক্ষেত্রে বিগত 6 মাস আগে যদি আপনি দেখেন, অগাস্টের পর সেপ্টেম্বরে যদি দেখেন, তখনকার যে পরিস্থিতি ছিল তার থেকে এখনকার পরিস্থিতি সিগনিফিকেন্টলি উন্নতি করেছে। তখন তো সিচুয়েশন এরকম ছিল যে রাস্তায় নামলেই 20টা 30টা আলাদা কর্মসূচি থাকতো, আন্দোলন থাকতো। সেটা সরকার নিয়ন্ত্রণে এনেছে এবং এখনও যারা বিভিন্ন আন্দোলন করছে তাদের সাথে সরকার নানা পর্যায়ে যোগাযোগ রাখছে এবং সমাধান করার চেষ্টা করে যাচ্ছে। এছাড়াও সার্বিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আপনারা জানেন যে হাসিনার সময়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে তাদের যেই মোরাল নৈতিক অবস্থান, সেটার কারণে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জনবান্ধব করে তোলার জন্য নতুন করে ট্রেন করা এবং নতুন সদস্য অন্তর্ভুক্ত করা, ইতিমধ্যেই 5000-এর অধিক ট্রেনিংয়ে গেছেন, আরও প্রক্রিয়াধীন আছে। সেটাকে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তবে আমরা উদ্যোগটা নিয়েছি এবং পুলিশ সংস্কার কমিশন যেই গাইডলাইন, যেই প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে আমি মনে করি যে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী আরও জনবান্ধব হবে এবং সার্বিক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সব কিছুর একটা উন্নতি। এতটুকু ভালো লাগছে যে ও তো 2019 সালের 7 অক্টোবর আমাদেরকে ছেড়ে চলে গেছে। হয়তো এদেশবাসী ওকে চিরস্মরণীয় করে রাখার জন্য ওকে ভুলে যাবে না, হয়তো এই কারণেই আজকের দেশের সকল জনগণ, মানে কেউ এখানে যে ভূমিকা রাখে নাই তারা প্রত্যেকেই, সারা দেশের মানুষ, আইন প্রশাসন, সাংবাদিক, মানে উচ্চ পর্যায়ের বর্তমান সরকার, সবাই হয়তো চেয়েছে যে আবরার আমাদের মধ্যে না থাকার পরেও যেন সে চিরস্মরণীয় হয়ে থাকে এবং তাকে স্মরণ করার জন্যই, তাকে সবার ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিচয় করে দেওয়ার জন্যই হয়তো আজকের এই স্টেডিয়ামের নামকরণ তারা করেছেন। এই জন্য প্রথমেই আমি মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন এই স্টেডিয়ামকে যেন হেফাজত করেন। আর যারা এখানে এইগুলো করছে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এটা তো বিচারাধীন। এখন কিছুদিন আগে